বাংলাদেশ প্রায় ১.৫ দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাত ধরে রূপ নিয়েছিল এক মৃত্যুপুরীতে। শেখ হাসিনার ক্ষমতা বলে ১৭ বছরের গুম, খুন, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল দেশের সাধারণ মানুষ। তবে খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলার সাহস করে উঠতে পারেনি কেউ। মাঝে মধ্যে যারা প্রতিবাদের ভাষা বেছে নিয়েছিল তাদেরও টুটি চেপে ধরা হয়েছে সে সময়। ছোট যে কোনো প্রতিবাদের ভাষা বেছে নেয়া মানুষদের মূল্য দিতে হয়েছে নিজের প্রাণ দিয়ে অথবা নির্মম অত্যাচার সহ্য করে। গুম, খুন ও হয়রানি মামলার ভয়ে শেষ প্রায় ১ দশক বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনার স্বৈরাচারী আচরণ নীরবে সহ্য করেছিল। ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে। তখন আন্দোলন দমাতে তাদের ওপরও নির্যাতন শুরু করে আওয়ামী লীগ সহ ছাত্রলীগের সন্ত্রাসীরা। তবে সে সময় নির্যাতনের পর আন্দোলন দমে যায়নি, বরং বাংলাদেশের শিক্ষার্থীদের ওপর বর্বর নির্যাতনের দরুন তাদের পাশে দাঁড়ায় আপামর সাধারণ মানুষ। শুরু হয় ছাত্র জনতার সরকার পতনের এক দফা আন্দোলন। ছাত্র জনতার এক দফার আন্দোলনে অবশেষে খুনি হাসিনার ঐতিহাসিক পতন ঘটে। ২০২৪ সালের ৫ই আগস্ট দাপুটে হাসিনা সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। তারপর আর এক মুহূর্ত দেশে থাকতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা। ক্ষমতাচ্যুত হয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। সেই থেকে অদ্যাবধি হাসিনা সেখানেই রয়েছে। স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর দলটির নেতাকর্মীরাও পলাতক রয়েছে। এছাড়াও ছাত্র হত্যার মামলা সহ একাধিক মামলায় দলটির গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীরা জেল হাজতে বন্দী রয়েছে। গত ১.৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের মাদার অফ মাফিয়া দেশে নেই, কিন্তু দেশ চলছে আগের নিয়মেই। ২৪-এর গণ অভ্যুত্থানের পর দলটির সকল স্তরের নেতাকর্মী গা ঢাকা দিয়েছে। এক কথায় ২৪-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর প্রকাশ্যে নেই আওয়ামী লীগ, কিন্তু দেশে আগের মতোই চলছে চাঁদাবাজি, খুন, ধর্ষণ। সব মিলিয়ে দেশের অরাজকতা থামেনি গত ১.৫ বছরেও। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের ১৮ অক্টোবর পর্যন্ত দেশে মোট খুনের সংখ্যা ২১২ জন, যা সংঘটিত হয়েছে জুলাই বিপ্লব পরবর্তী ৫০০ দিনে। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলীয় কোন্দলে খুন হয়েছে ১৪৩ জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে পিটিয়ে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চাঁদা না দেয়ায় বরিশালের গৌর নদীর বার্থি ইউনিয়নের বাসিন্দা রাশেদ শিকদারকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায় ২০২৪ সালের ১৬ আগস্ট, যা গণ অভ্যুত্থানের মাত্র ১০ দিনের মাথায়। ডেইলি স্টার পত্রিকার ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখের তথ্য মতে ওই দিন বিকেল থেকে রাত ৮:৩০ পর্যন্ত ৩ দফায় পেটানো হয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও জাবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সে সময় জানা যায় মৃত্যুর আগে ৩ স্থানে ৩ দফায় পেটানো হয় শামীমকে। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পাঁচপাড়া এলাকায় নূর আলম নামে আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে বসত বাড়িতে ঢুকে নূর আলম নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়। এছাড়াও লক্ষ্মীপুরে মাওলানা কাউসার আহমেদ নামে জামায়াতে ইসলামের এক ওয়ার্ড সভাপতিকে হত্যার অভিযোগ উঠে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ৬ জুন ২০২৫ তারিখে ডেইলি ক্যাম্পাসের তথ্য মতে লক্ষ্মীপুরের রাজীবপুর গ্রামে ইয়াবা ব্যবসায় বাধা দেওয়ার কারণে স্থানীয় যুবদল নেতা সোহাগ ও স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াদের নেতৃত্বে তাদের অনুসারীরা মাওলানা কাউসারের ওপর হামলা চালায়। আমরা এখনো নিরাপত্তাহীনতায় আছি।
কারণ খুনিরা এখনো তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করে। 2রা ফেব্রুয়ারি 2025 তারিখের যায় দিন পত্রিকার খবরে মাদক না পেয়ে যুবককে হত্যা করল ছাত্রদল নেতা শিরোনামে একটি খবর ছাপা হয়। জানা যায়, বরগুনার তালতলিতে মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বের জেরে আরাফাত খান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। জানা যায়, উপজেলার 5 কোরলিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি আরাফাত শিকদার ও তার আপন ভাই সোহেল শিকদার এবং চাচাতো ভাই বায়েজিদ শিকদার কচুপাত্রা বাজারে মাদক বিক্রি করত। মাদক বেচাকেনা নিয়ে তাদের ভেতরে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের জেরে ওই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানান স্থানীয়রা। 23 ফেব্রুয়ারি 2025 তারিখে যুগান্তরের ছাপা খবরের তথ্য মতে রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ফেরদৌসী বেগম নামের এক নারী নিহত হয়। ওই ঘটনায় স্থানীয় থানায় পাল্টাপাল্টি মামলায় 15 জনকে গ্রেফতার করে পুলিশ। দুই পক্ষের পাল্টাপাল্টি মামলায় দুর্গাপুরের ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে যাওয়ার তথ্য উঠে আসে ওই খবরে। জানা যায়, হত্যা মামলায় পুলিশ বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন সহ তার 13 অনুসারীকে গ্রেফতার করে ওই ঘটনায়। 2024 সালের 30 অক্টোবর ইত্তেফাক পত্রিকার সূত্র মতে যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আনিসুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। পত্রিকাটির তথ্য মতে 29 অক্টোবর মঙ্গলবার রাতে তাকে কুপিয়ে জখম করা হয়। পরদিন সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়াও যমুনা টিভির 29 ডিসেম্বরের অনলাইন খবরে প্রকাশিত হয় যশোরের চায়ের দোকান থেকে তুলে নিয়ে জিয়াউদ্দিন পলাশ নামের আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা। নিহত পলাশ নওয়াপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। যদি আমার একটা দোষ দেখাইতে পারুক যে আমার আব্বু এই দোষ করছে, তাহলে আমি সবকিছু মাথা পেতে নেব। এ সকল ঘটনায় নিহতের স্বজনেরা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে বলে জানা যায়। এছাড়াও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশেই হত্যাকাণ্ড সংঘটিত করার অভিযোগ পাওয়া যায়। নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। বণিক বার্তা পত্রিকার 2025 সালের 22 মার্চের খবরে প্রচার হয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হয় 2 জন, আহত হয় আরও অন্তত 10 জন। রায়পুরা উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোহনীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 4 অক্টোবর 2025 তারিখে আরটিভিতে প্রচারিত এক খবরে নোয়াখালীতে দিনমজুরকে হত্যা করে ঝুলিয়ে রাখার ঘটনা প্রচার করা হয়। ওই ঘটনায়ও স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ করে নিহতের স্বজনেরা। নিহতের স্বজনদের অভিযোগ, গত 10 থেকে 12 দিন আগে বিএনপি নেতা সোহেলের বাড়িতে কাজ করেন জাফর। ঘটনার 5 দিন আগে বাড়ির মালিককে না জানিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় তাদের আলমারির চাবি, মোবাইল চার্জার ও নগদ 1100 টাকা নিয়ে যায় বলে অভিযোগ তুলে হত্যাকাণ্ডটি ঘটিয়ে মরদেহ ঝুলিয়ে রাখা হয়। নোয়াখালীতে যুবলীগ কর্মী জাকিরকে পিটিয়ে হত্যার পর খালে ফেলে দেওয়ার সময় 2 জনকে আটক করেছে এলাকাবাসী। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় বেধড়ক পিটুনিতে এক যুবলীগ নেতার মৃত্যু হয়। ইত্তেফাক 12 এপ্রিল 2025 তারিখের খবর সূত্রে জানা যায়, নিহত আব্দুল কাদের ওরফে মিলন উপজেলার চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলার চর পার্বতী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম এতিমখানা এলাকায় তাকে পেটানো হয় বলে জানায় স্থানীয়রা। এছাড়াও নোয়াখালীর সোনাইমুড়িতে জাকির হোসেন নামে এক যুবলীগ কর্মীর মরদেহ সহ 2 ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। এলাকাবাসী জানায়, ট্রাক প্রতি 200 টাকা করে মাটি বিক্রির দ্বন্দ্বে ওই হত্যাকাণ্ড ঘটে। নিহতের পারিবারিক সূত্র জানায়, মাটির ব্যবসা নিয়ে দ্বন্দ্ব মেটাতে স্থানীয় বিএনপি কর্মী বাবু, নজরুল, সাদ্দাম ও তুহিন দুপুরের দিকে জাকিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে লাশ পাওয়া যায় বেগমগঞ্জের পলোয়ানের পোল এলাকায়। 2025 সালের 14 মে যে খবরটি প্রচার করা হয় জাগো নিউজে।
নয়াদিগন্ত পত্রিকার ২২ এপ্রিল ২০২৫ তারিখের খবরের তথ্য মতে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের সদস্য আমির সরকারকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বিএনপি কর্মী আব্দুল জব্বার মিয়ার সঙ্গে ইউপি সদস্য পদের নির্বাচন নিয়ে বিরোধ ছিল আমিরের। পূর্বশত্রুতা ও আধিপত্যকে কেন্দ্র করে আমিরকে কুপিয়ে হত্যা করা হয়। চেয়ারম্যানের বাড়িতে যাইতেছে, চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যানের সাথে কর্মী টর্মী আর 10-12 জন যাইতেছে। যাওয়ার 2-3 মিনিট পরই মাদারীপুর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সর্দার বাড়ির সামনের মসজিদের ভেতর ঢুকে 2 ভাই সহ 3 জনকে খুন করা হয়। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নিহত আপন 2 ভাই আতাউর রহমান সর্দার ও সাইফুল ইসলাম সর্দার এবং তাদের চাচাতো ভাই পলাশ সর্দার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ২০২৫ সালের 9 মার্চ বিবিসির সংবাদের তথ্য মতে আওয়ামী লীগ আমলে বাজার ইজারা ও বালুর ব্যবসা সহ বিভিন্ন খাতের নিয়ন্ত্রণ ছিল সাইফুল সর্দারের হাতে। 24 আগস্টে সরকার পরিবর্তনের পর ওই সব খাতের নিয়ন্ত্রণ করা নিয়ে দুপক্ষের মধ্যে নতুন করে বিরোধ হয়। স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা শাহজাহান মোল্লার নেতৃত্বে ওই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। চাঞ্চল্যকর এই মামলার 1 নম্বর আসামি মোহাম্মদ হোসেন সর্দারকে আটক করতে সক্ষম হয়েছে। সিলেটের বালাগঞ্জে আধিপত্য ও প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত হয় লয়লুস মিয়া নামে এক যুবলীগ নেতা। ওই ঘটনার পর স্থানীয় বিএনপি নেতার ভাইয়ের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। জানা যায়, উপজেলা বিএনপির সহ সভাপতি ইউনুস আলীর সৎ ভাই সুমন মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয় নিহতের ক্ষুব্ধ স্বজনেরা। যে তথ্য উঠে আসে ২০২৫ সালের 12 মের খবরে। নাটোরের বড়াই গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নাজিমউদ্দিন ভূঁইয়া নামে একজন নিহত হয়েছেন। নাটোরে কবরস্থানের জমি নিয়ে স্থানীয় বিএনপির 2 পক্ষের সংঘর্ষে নিহত হয় একজন। ঢাকা পোস্টের 21 মার্চ ২০২৫ তারিখের খবর সূত্রে জানা যায়, নাটোরের বড়াই গ্রামে কবরস্থানের জমি নিয়ে বিএনপির 2 পক্ষের দ্বন্দ্বে নজিমউদ্দিন নামের এক ব্যক্তি নিহত হয়। এছাড়াও 15 জুন ২০২৫ তারিখে জাগো নিউজের খবরে উঠে আসে আর এক ভয়াবহ তথ্য। জানা যায়, মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় রিকশা চালককে পিটিয়ে হত্যা করে স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু ইসলাম। তথ্যসূত্রে জানা যায়, বগুড়ায় স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় রিকশা চালক বাবা শাকিলকে বাড়ি থেকে অপহরণের পর পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ওই নেতার বিরুদ্ধে অভিযোগ করেন নিহতের স্বজন ও স্থানীয়রা। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দলেরই কর্মী দোকান মালিক জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নেতাকর্মীদের বিরুদ্ধে। নারায়ণগঞ্জে দোকানঘর দখল করে বিএনপির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের পর দলটির নেতাদের কাছে ভাড়া চাওয়ায় মালিক জাহাঙ্গীর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়। 30 জুলাই ২০২৫ বিডি নিউজ 24 এর সংবাদে বলা হয়, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালামদি বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের কয়েকদিন পর পাশাপাশি 3টি দোকান একত্রিত করে স্থানীয় বিএনপির কার্যালয় হিসেবে গড়ে তোলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও মাহমুদপুর ইউপির 7 নম্বর ওয়ার্ড সদস্য তোতা মিয়া প্রধান। পরে দোকানের ভাড়া চাওয়াকে কেন্দ্র করেই তর্ক বিতর্ক হয় এবং এক পর্যায়ে বিএনপির ওই কার্যালয়ের ভেতরই দোকান মালিককে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়। নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে আবু হানিফ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে কয়েকজন যুবক। ইট দিয়ে থেতলে যুবককে হত্যার অভিযোগ ওঠে নারায়ণগঞ্জ যুবদল কর্মীদের বিরুদ্ধে। আবু হানিফ নামে এক যুবককে পিটিয়ে ও ইট দিয়ে থেতলে হত্যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, মারধরে জড়িতরা মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদের অনুসারী। যুগান্তর পত্রিকার 24 অক্টোবরের খবরেও এই তথ্য প্রচার করা হয়।
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীর বালুমহালে 2 শিশুকে হত্যার পর লাশ গুমের চেষ্টা মামলায় আব্দুর রশিদ নামে উপজেলার আলম বিদিতর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার হয়। মামলার এজাহার সূত্রে জানা যায় 2025 সালের 5 আগস্ট সকালে ঘাঘট নদীর তীরের বালুমহালে পাথর কুড়াতে যায় শিশু আব্দুর রহমান ও মারুফ। সেখানে তাদের হত্যা করে বালুর নিচে লাশ গুমের চেষ্টা করা হয় বলে চ্যানেল 24-এ 2রা নভেম্বর 2025 তারিখে খবর প্রচার করা হয়। টাঙ্গাইলের মির্জাপুরে যুবদল ও ছাত্রদল নেতার নেতৃত্বে শহীদুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। যুগান্তর পত্রিকার 10 নভেম্বর 2025 তারিখের খবর ও স্থানীয় সূত্রে জানা যায় শহীদুল ও তার প্রাক্তনী স্ত্রী নাসরিনের মধ্যে 1 বছর আগে ছাড়াছাড়ি হয়। সম্প্রতি তাদের কিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবার নাসরিনের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চান শহীদুল। এতে ক্ষুব্ধ নাসরিন মোবাইল ফোনটি নিজের কবজায় নিতে প্রতিবেশী গোড়াই ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক সকাল মাহমুদের সঙ্গে যোগাযোগ করে। নাসরিনের কাছ থেকে টাকা নিয়ে যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক রবিন শেখ ও ইউনিয়নের ছাত্রদলের সহ সভাপতি তৌফিক ওমর পিটিয়ে হত্যা করে শহীদুলকে। রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 2025 সালের 14 নভেম্বর তারিখে ডেইলি স্টার পত্রিকার ছাপা খবরে বলা হয় রাজশাহীতে এক বিচারকের বাসায় দুর্বৃত্তের হামলার ঘটনা। ওই ঘটনায় বিচারকের ছেলে নিহত হয় বলে জানা যায়। সে সময় গুরুতর আহত হয় ওই বিচারকের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায় রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় হামলার ঘটনাটি ঘটে। ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা ধুলট পাড়া গ্রামে সোহেল শেখ নামে এক বিএনপি কর্মীর মারধরে একই এলাকার শামসুল শেখ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। 16 নভেম্বর 2025 তারিখে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ ও নিহত শামসুল শেখের স্ত্রী লিপি বেগম ফরিদপুরের কোতোয়ালি থানার লিখিত অভিযোগের সূত্রে ঘটনার সত্যতা পাওয়া যায়। ছিনতাইকৃত টাকা ফেরত চায় রাজধানী মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রাজধানীর মোহাম্মদপুরে এক যুবককে কুপিয়ে হত্যার খবর প্রচারিত হয় এটিএন বাংলার 25 নভেম্বরের খবরে। নিহতের পরিবারের অভিযোগ স্থানীয় যুবদল নেতা সুজনের বিরুদ্ধে ছিনতাই করে নেওয়া টাকা ফেরত চাওয়ায় নৃশংসভাবে খুন করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। যুবদল নেতা সুজন ওরফে নাডা সুজন সহ তার কয়েকজন অনুসারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন নিহতের পরিবার। বরিশালের বাকেরগঞ্জে ডাকাত আখ্যা দিয়ে মব সৃষ্টি করে কৃষক সোহেলকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা শাহিন হাওলাদার সহ 3 জনকে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। এছাড়াও চাঁদার জন্য এক পরিবারের 5 জনকে কুপিয়ে জখম করে বিএনপি নেতা সাব্বির হোসেন। ইত্তেফাক পত্রিকার 30 আগস্ট 2025 তারিখের খবর সূত্রে জানা যায় যশোরের মনিরামপুরে চাঁদার 5,000 টাকা না পেয়ে ওই পরিবারের 5 জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে মনিরামপুর পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন ওরফে বড় সাব্বির। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু হোসেন নামের একজন ভ্যান চালকের মৃত্যু হয়। বাবাটা খাইয়ে বলে সবসময় নেশাগ্রস্ত থাকে। মানিক আপনার নাসিম ওদের যুবদলের গ্যাং। ফরিদপুরের বোয়ালমারীতে কোরবানির মাংস নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হুমায়ুন কবির নামে এক ভ্যান চালক হত্যার শিকার হয়। যুগান্তর পত্রিকার 13 জুন 2025 তারিখের সংবাদ মারফতে জানা যায় নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে ময়না ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন মাস্টারকে প্রধান আসামি করে মামলা করেন। ভোলার চরফ্যাশন উপজেলার আবু বকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কয়েক দফা পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে 2025 সালের 4 এপ্রিল। কালের কণ্ঠ পত্রিকার তথ্য মতে প্রধান অভিযুক্ত আল আমিন আবু বকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করেনি। প্রভাবশালী ওই নেতাকে গ্রেফতারের দাবিতে সে সময় মানববন্ধন করে নিহতের স্বজন ও স্থানীয়রা।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একটি খামারে গরু লুট করতে গিয়ে পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করা হয়। ওই ঘটনায় স্থানীয় যুবদলের এক নেতা সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। নাগরিক টিভির অনলাইন পোর্টালের 11 মার্চ 2025 তারিখের খবর থেকে জানা যায়, উপজেলার রামবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে দোলন মিয়া, মহর আলীর ছেলে আব্দুল মান্নান এবং আব্দুল কাদেরের ছেলে ও কাকইর গড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল আউয়াল ওই ঘটনায় গ্রেফতার হয়। এই ডাকাতি ঘটনায় 7টা গরু ডাকাতি করে একজন হত্যা করছিল। নরসিংদীর রায়পুরায় যুবলীগ নেতার গুলিতে নিহত হয় অন্তঃসত্ত্বা গৃহবধূ শান্তা ইসলাম। ওই ঘটনায় মামলার প্রধান আসামি জেলা যুবদলের সদস্য সোহেল ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে নিহতের স্বজন ও এলাকাবাসী। যে খবরটি আজকের পত্রিকার 16 ফেব্রুয়ারি 2025 তারিখে অতি গুরুত্ব পেয়েছিল। আমার যে কষ্ট লোকমালা করার মতো নয়, আমার সত্য বিচার যে আমি চাই। নিরাপত্তা বিশ্লেষকদের মতে 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক আওয়ামী সন্ত্রাসীরা দেশের বিভিন্ন রাজনৈতিক দলে নতুন পরিচয় গড়েছে। ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি, অতি উৎসাহী হাইব্রিড নেতাকর্মীর ক্ষমতা প্রদর্শন ও প্রভাব বিস্তারের মনোভাব এবং আওয়ামী ষড়যন্ত্রের পাতা ফাঁদে পড়ে নিয়মিত অপরাধ এবং খুন, গুম, চাঁদাবাজি, ধর্ষণ অস্বাভাবিক হারে বেড়েছিল। তাই স্বৈরাচার হাসিনা না থাকলেও তার দেখানো পথেই চলেছে বাংলাদেশ। বিপ্লব পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো সচেতন হলে অপরাধমূলক কর্মকাণ্ডের লাগাম টানা যেত বলে ধারণা করেন তারা। 24 পরবর্তী নতুন বাংলাদেশ খুনি হাসিনার দেখানো পথেই। রাজনৈতিক স্থিতিশীলতা, সচেতনতা ও পারস্পরিক ঐক্য ছাড়া সহিংসতা বন্ধ সম্ভব হবে না বলে দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।